শুভেচ্ছা নিন, শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে বীজ আলু উৎপাদন। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ডুমারস্থ ভিত্তি বীজ আলু উৎপাদন খামার থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন বীজ আলু উৎপাদন। পাখির চোখে খণ্ড খণ্ডভাবে নেট ঘেরাও করা যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নীলফামারীর ডুমারে অবস্থিত ভিত্তি বীজ উৎপাদন খামার। দেশে আলুর ভিত্তি বীজ উৎপাদনে সরকারিভাবে এটি সবচেয়ে বড় খামার। বর্তমানে এর আয়তন প্রায় 600 একর। বিভিন্ন ফসলের ভিত্তি বীজ উৎপাদনের লক্ষ্যে এই খামারের যাত্রা শুরু হয় 1958 সালে। পরবর্তীতে 1990 সালে ডুমার খামারটিকে বিএডিসির আলু বীজ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। দেশে আলু বীজ উৎপাদনে এই খামারের গুরুত্ব অপরিসীম। এই খামারে সংযুক্ত রয়েছে দুটি অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাব, যেখানে শুধুমাত্র পটেটোর মেরিস্টেম থেকে প্ল্যান্টলেট উৎপাদন করা হয়। বিএডিসির বীজ আলু উৎপাদন প্রকল্পের দেওয়া তথ্য মোতাবেক চলতি বছর বিএডিসির ডুমারের 2টি সহ 7টি টিস্যু কালচার ল্যাব থেকে 32টি জাতের 20 লক্ষ ভাইরাস মুক্ত প্ল্যান্টলেট উৎপাদন করা হয়েছে, যা থেকে খামারেই পর্যায়ক্রমে প্ল্যান্টলেট থেকে মিনি টিউবার, ব্রিডার এবং ফাউন্ডেশন সিড উৎপাদন করা হবে। ডুমারে বড় একটা টিস্যু কালচার ল্যাব আছে। এই খামার থেকে, এই ডুমারের টিস্যু কালচার ল্যাব থেকে আপনারা এইখানে প্ল্যান্টলেট উৎপাদন করছি এই সমস্ত জাতের। এইগুলো মাঠ পর্যায়ে পরের বছর মিনি টিউবার উৎপাদন হচ্ছে। এই প্রকল্পের আওতায় যে রপ্তানি উপযোগী, উচ্চ ফলনশীল, শিল্পে ব্যবহার উপযোগী যে জাতগুলো আছে, এই জাতগুলোকে আমাদের মাঠ পর্যায়ে, চাষি পর্যায়ে ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হলে আমাদের এর কোয়ান্টিটিকে অনেক গুণ, বহুগুণ বৃদ্ধি করা প্রয়োজন। উৎপাদিত ফাউন্ডেশন সিড ডুমারে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী বছর সারা দেশে বিএডিসি 32টি হিমাগার জোনে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপাদন করা হবে। একইভাবে দেশে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ থেকে বীজ আলু উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহ করছে। উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় 1.25 কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এর জন্য প্রায় 14 লক্ষ মেট্রিক টন বীজ আলুর প্রয়োজন হয়, যার সিংহভাগ চাহিদা পূরণ করে বিএডিসি। পাশাপাশি বীজ আলুর একটি বিরাট অংশ উৎপাদিত হয় বেসরকারি পর্যায় থেকে। সরকারি বীজ উৎপাদন 10%-এর কম, 90% হলো বেসরকারি প্রতিষ্ঠান। এই যে প্ল্যান্টলেট থেকে বীজ উৎপাদন করলো, আপনাদের তদারকি হলো, এরপরও কি তদারকি থাকে আগামী বছর পর্যন্ত? আপনি জানেন যে আলুর জন্য যে রিকোয়ার্ড টেম্পারেচার 2.2 থেকে 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন হচ্ছে কিনা, এই টেম্পারেচার থেকে শুরু করে ওয়েদার, তারপর ফ্রেশ এয়ার ইনটেক, অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে আমরা এগুলো দেখি যে এগুলো ফুলফিল করতেছে কিনা। এবং অনেক সময় আমরা এরকম পাই, কোলেস্টোরে ভিজিট করার পরে দেখি যে সেখানে বিদ্যুতের বিচ্ছিন্নতার কারণে হোক, তারপরে জেনারেটর হয়তো চালু করতেছে না, বিভিন্ন কারণে আলুর যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমরা রিজেক্ট করি এবং সংশ্লিষ্ট গ্রোয়ার্স এবং সংশ্লিষ্ট জেলার ডিডি মহোদয়ের মাধ্যমে আমরা জেলাতেও এই উত্থাপন করি যে বিদ্যুতের জন্য নিরবিচ্ছিন্ন প্রবাহ রাখা হয় যে সমস্ত হিমাগারে এই সমস্ত মূল্যবান বীজ সংরক্ষণ করা। দর্শক মণ্ডলী, খামারের সহকারী পরিচালক কৃষিবিদ সুব্রত মজুমদারকে সঙ্গে নিয়ে আমরা খামারের মিনি টিউবার ফিল্ড, আলুর মিউজিয়াম, ডান প্লাজা, মাঠ গবেষণা, নতুন জাত অবমুক্তকরণের ট্রায়াল ইত্যাদি কার্যক্রম দেখব সরাসরি। এর আগে চলুন খামারের উপপরিচালক কৃষিবিদ আবু তালেব মিয়া নিকট থেকে জেনে নেই চলতি বছর খামারের বীজ উৎপাদন কর্মসূচির বিবরণ। যেটি আমরা দেখতে পাচ্ছেন নেট হাউসের মধ্যে করতেছে, যে প্লটটিতে দাঁড়িয়ে আছে এটি কিন্তু প্ল্যান্টলেটের প্লট। এবং আরেকটি ধাপ হলো, এর দ্বিতীয় ধাপ, সেটা হলো মিনি টিউবার থেকে প্রি ফাউন্ডেশন, যেটা ব্রিডার সমমর্যাদার। এবং তৃতীয় হলো প্রি ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন, যেটা ওপেন ফিল্ডে হবে, যেখানে নেট হাউস থাকবে না। এবং আমদানিকৃত বীজটাও ওপেন ফিল্ডে হবে, সেখান থেকে ভিত্তি বীজ উৎপাদন হবে।
এবং এবছর আমরা যে 400 একর জমি উৎপাদন করছি, আমরা গত 3 বছর যাবত আমরা মেকানাইজ কাল্টিভেশনের দিকেও কিন্তু অগ্রসর হচ্ছি। সেটা হারভেস্টের ক্ষেত্রে আমরা মেকানাইজেশন ইউজ করছি, প্লাস হলো এবছর আমাদের যে 400 একর প্লান্টেশন প্রোগ্রাম রয়েছে বীজ আলুর, সেই 400 একর বীজ আলুর মধ্যে আমরা 200 একর জমিতে ইতিমধ্যে আমরা কিন্তু পটেটো প্লান্টার, ট্রাক্টর ড্রোন অর্থাৎ ট্রাক্টর চালিত পটেটো প্লান্টার দিয়ে কিন্তু আমরা বীজ আলু রোপণ করেছি। তো সেই প্রেক্ষাপটে মেকানাইজেশনটা এই কারণে জরুরি যে আমি একটি মেকানাইজেশন যখন আমি রোপণ করতেছি যন্ত্র দিয়ে, আমি প্রতি 1.5 ঘন্টায় 1 একর জমি রোপণ করতে পারছি। অর্থাৎ আমি যদি সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত যদি আমি এখানে কাল্টিভেশন প্লান্টেশন করি, তাহলে আমার প্রায় 10 থেকে 11 একর জমি আমি রোপণ করতে পারি। অর্থাৎ আমি অত্যন্ত দ্রুততার সাথে আমি আলুগুলোকে মাটির নিচে দিয়ে দেওয়ার সুযোগ পাই। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এই খামারটিকে একটা আদর্শ খামার করার জন্য এই প্রকল্পের মাধ্যমে, যে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে জোরদারকরণ প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু এই মেকানাইজেশনের যে কাজগুলো, ইতিমধ্যে আপনারা জানেন আমরা ধানেরও কিন্তু মেকানাইজেশন করেছি। ধান প্লান্টেশন, ধান হারভেস্টিং এবং ধান গ্রেডিং, টোটাল যে প্রসেসটা সেটাও কিন্তু এই খামার থেকে কিন্তু হচ্ছে। অর্থাৎ হলো আমরা প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যেন মেকানাইজেশন করা যায়, এবং এক্ষেত্রে কিন্তু আমরা কর্মসূচি বাড়াচ্ছি। এখানে শ্রমিকের কাজ কমে যাচ্ছে বিষয়টা এরকমও না। অর্থাৎ আমরা যেখানে আগে 180 একর 200 একর বীজ আলু করতাম, সেখানে আমরা এখন 400 একর বীজ আলু করছি। সেটাও সম্ভব হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। আলুর চাষাবাদের এরিয়া বাড়ানোর কারণে এটা সম্ভব হয়েছে। তো সেই ক্ষেত্রে শ্রমিকের কাজও যেমন বাড়ছে, তাদের দক্ষতা বাড়ছে, এবং পাশাপাশি আমরা মানসম্পন্ন বীজ উৎপাদনের জন্য যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে ভালোভাবে যেন বীজ আলু উৎপাদন করতে পারি, সে কার্যক্রমগুলো হাতে নিয়েছি। এবং প্লানলেটের যে কথাগুলো আমি বলছিলাম যে 18টি জাতের যে প্লানলেট, আমরা প্রায় 24-25 লাখ প্লানলেট করছি আমরা 7টি ল্যাবের মাধ্যমে। তো এই প্লানলেটগুলো কিন্তু এই যে জমিতে এখন যে দেখছেন, এটা কিন্তু আসলে এই অবস্থায় ছিল না। এটা যখন আমরা ল্যাব থেকে বের করি খুবই নাজুক, অর্থাৎ একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে, নিয়ন্ত্রিত পরিবেশে সে বড় হয়েছিল 9 মাস ধরে। সেটাকে আমরা বের করে আমরা একটা হার্ডেনিং শেডে এটাকে হার্ডেনিং করেছি। হার্ডেনিং করার পরে হার্ডেনিং 12 থেকে 15 দিন হার্ডেনিং করার পরে আমরা কিন্তু মূল মাঠে নিয়ে এসেছি, এবং এতে আমাদের কিন্তু মর্টালিটি রেট প্রায় 0-এর কোঠায়। এটা হচ্ছে আসলে একটা মিনি টিউবারের নেট হাউস। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কার্ডিনাল আলু, বাড়ি আলু 8, এটা হচ্ছে কার্ডিনাল। তো এটা কিন্তু এর বয়স দেখেন 58 দিন, কিন্তু মনেই হবে না যে এটা একটা মিনি টিউবারের, মনে হবে যে এটা 85 দিন হবে, আর মনে হচ্ছে যে আলু লাগানো, কিন্তু এটা কিন্তু আলু লাগায়নি, এটা হচ্ছে প্লান্টলেট লাগানো। ল্যাবরেটরিতে যে প্লান্টলেট উৎপাদন হয়েছে সেটাই আমরা এখানে রোপণ করছি। এই বিষয়ে একটু বিস্তারিত কথা বলি আপনার সঙ্গে একটু। জি জি। আমরা জানি যে বীজ আলু উৎপাদনের জন্য 4টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে মিনি টিউবার, অর্থাৎ প্ল্যান্টেড থেকে মিনি টিউবার থেকে প্রি ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন, এরপরে সার্টিফাইড সিড। তো মিনি টিউবারের অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষিবিদ সুব্রত মজুমদার, এই প্ল্যান্টেড থেকে মিনি টিউবার যে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কি ব্যবস্থাপনা করতে হয়, সবচেয়ে গুরুত্ব দিতে হয়? প্রথমত চারার ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে ল্যাবরেটরি হতে যে প্লান্টলেটটা সরবরাহের পরে এটাকে হার্ডেনিংয়ে যেতে হয়। হার্ডেনিংয়ে অন্তত আপনার 15 থেকে 20 দিন সময় লাগে। পুরোপুরি হার্ডেনিংয়ের আবার স্টেজ আছে। হ্যাঁ, তখন কিছু মর্টালিটি হয়, যাতে মূল জমিতে মর্টালিটি না হয় সেই জন্যই হার্ডেনিং করা হয়, এবং চারাটা যাতে ভিগোরাস গ্রোথ থাকে এবং খুব ভালো থাকে, সেজন্য হার্ডেনিং করতে হয়। হার্ডেনিংয়ের জন্য প্রাইমারি সেকেন্ডারি স্টেজ পার হয়ে আস্তে আস্তে আসলে প্লান্টলেটটাকে অ্যাডাপ্টেশন করা হয়, যে মূল জমিতে যাতে সে সাস্টেইন করে। তো এই হার্ডেনিং করার পরে যখন রোপণের উপযুক্ত হয়, তখন হচ্ছে মূল জমিতে রোপণ। তো রোপণের জন্য মূল জমির আবার প্রিপারেশন আছে। সাধারণত ফরমালিন দিয়ে আমরা কিন্তু জমি ট্রিটমেন্ট করি, এরপরে হচ্ছে পুনঃ চাষ করে, তারপরে সার, অনুমোদিত মাত্রায় সার কীটনাশক ব্যবহার করে তারপরে মূল জমি রেডি করা হয়। রেডি করার পরে হার্ডেনিংকৃত প্লান্টলেটটা মূল জমিতে রোপণ করা হয়। এরপরে যাতে অত্যধিক সূর্যের আলো না পড়ে, এজন্য আবার এখানে ডিফিউজ একটা নেটের ব্যবহার করা হয়, যাতে সূর্যের তেজটা কম লাগে। তারপরে অনেক বেশি কেয়ার নিতে হয়, এর ক্ষেত্রে আপনার স্প্রে দিতে হয়, তারপরে ফাঞ্জিসাইড স্প্রে করতে হয়, কীটনাশক স্প্রে করতে হয়, নেটের মধ্যে স্প্রে করতে হয়। আমরা জানি যে 80 থেকে 85 দিনেই আপনার বীজ আলু বা সাধারণ উৎপাদন করতে হয়। প্ল্যান্টেড এই মিনি টিউবারের ক্ষেত্রে কি কোনো সময়ের কোনো তারতম্য আছে? না, এরকমই, তবে এটা 70 দিনে করা যায়। 70 থেকে 80 দিনের মধ্যে আমরা গাছ তুলে ফেলি। এটা নির্ভর করে আসলে ওয়েদারের উপরে এবং অ্যাফিডের আক্রমণ কত তাড়াতাড়ি আসছে সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমরা জানি যে প্ল্যান্টেড থেকে মিনি টিউবার খুব অল্প পরিমাণে হয়, আর মিনি টিউবার থেকে যখন আপনার প্রি ফাউন্ডেশন তার পরিমাণটা বেড়ে যায়, তো এখানে একটা সাইন্টিফিক ব্যাখ্যাটা কি এখানে বলেন তো? এটা আসলে G0 মানে জেনারেশন 0 থাকে, এটা একদম ছোট ছোট সাইজ থাকে, এজন্য প্রোডাকশন কম থাকে।
আর আমাদের আসলে ভলিউম দরকার না, আমাদের নাম্বার অফ টিউবার দরকার। কারণ মিনি টিউবার যত ছোট সাইজের হবে এরিয়া তত কভার বেশি হবে এবং এর যে জেনেটিক্যাল যে মেকআপটা সেটা কিন্তু ঠিক থাকবে। আর সাধারণত আমরা বেশি দিন রাখি না, সাধারণত 70-80 দিনের মধ্যে তুলে ফেলি, হারভেস্ট করি, এই জন্য প্রোডাকশন কম থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু নেট হাউসের ভিতরে হয়, তা নেট হাউসের ভিতরে কিন্তু সূর্যের যে আলো এটার হচ্ছে 30% কাট হয়, এজন্যই প্রোডাকশন একটু কম হবে ওপেন ফিল্ডের থেকে। আর এর পরের স্টেজে গেলে আমরা কিন্তু এটার 70 থেকে 80 দিনের বা 80+ রাখবো, সেক্ষেত্রে এই যে 10 ডেজের জন্য কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে এবং ওইখানে কিন্তু আমার ডিজায়ার সিড সাইজটা একটু বড় দরকার, এজন্য প্রোডাকশন বেড়ে যাবে। আর তারপরে যখন ওপেন ফিল্ডে দেবো তখন সূর্যের আলো পুরোপুরি কাজে লাগবে এবং দেখা যাবে 85 to 90 ডেজ থাকবে, সেক্ষেত্রে প্রোডাকশনটা একদম কাঙ্ক্ষিত মাত্রায় আসবে। কৃষিবিদ সুব্রত মজুমদার, আপনাদের এই খামারে একটি বিষয় হচ্ছে পিএইচভি, পোস্ট হারভেস্ট ভেরিফিকেশন একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কেন, মানে এদিকে আপনারা কি ধরনের আউটপুট পান এই পরীক্ষা থেকে? আচ্ছা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কারণ এটা আমরা যে বিতরণ করেছি বীজগুলো এগুলোর মান কেমন ছিল সেটা যাচাই করার জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষাটা কতগুলো স্যাম্পল নিয়ে করছেন এবং কোন কোন জোনের আলু থেকে আপনারা এই পরীক্ষাটা করছেন? এটা হচ্ছে এখানে 660টা স্যাম্পল আছে এবং এখানে আমাদের গত বছরে উৎপাদিত বীজের মধ্যে বিভিন্ন খামার এবং আপনার বিভিন্ন হিমাগারের থেকে এই স্যাম্পলগুলো কালেক্ট করা হয়েছে। কালেক্ট করার পরে এখানে এসে আমরা এটা এই ট্রায়ালের মাধ্যমে এখানে বাস্তবায়ন করেছি এবং আমরা দেখব যে কোন খামার বা জোনের আলুর বীজের কোয়ালিটি কেমন এবং সামনে আরও ভালো করার আছে কি না এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে কিনা, কৃষকরা উপকৃত হলো কিনা, কৃষকের কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা এখানে কিন্তু পুরোটা মোটামুটি দর্পণ স্বরূপ। আচ্ছা, এখানে তো দর্পণ, হ্যাঁ, অনেকগুলো ব্লক করেছেন, তো এর মধ্যে এ যাবৎ কি ফাইন্ডিংস পেলেন এই যে বিভিন্ন ব্লকে? এটা এখনো আমরা ফাইন্ডিংস ওইভাবে নিরূপণ করি নাই, তবে এটা কাজ চলমান রয়েছে। তো আবার আগামীতে ফাইন্ডিংস পেলে তখন এটা আমরা রিপোর্ট আকারে প্রকাশ করব। সুব্রত, চলুন আপনার খামারের অন্যান্য বিষয়গুলো আমরা দেখি। যে বিইডিসি বর্তমানে 3টি সেগমেন্ট, পটেটোর 3টি সেগমেন্ট নিয়ে কাজ করে। একটি হলো খাবার উপযোগী জাত, যেটার ফলন নর্মাল যে স্বাভাবিক যে জাতগুলো রয়েছে তার চেয়ে প্রায় 1.5 থেকে 2 গুণ। আরেকটি হলো শিল্পে ব্যবহার উপযোগী জাত, যেমন হলো বিইডিসি আলু 3 সান্তানা আছে, বিইডিসি আলু 14 SSC 1010 আছে, বিইডিসি আলু 5 আছে এডিসন, এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই এবং চিপসের জাত এগুলো। এবং আরেকটি সেগমেন্ট হলো রপ্তানি উপযোগী জাত, সেটা হলো বিইডিসি আলু 1 সানশাইন এবং বিইডিসি আলু যদি আপনার 7 কুইনানি, এই জাতগুলো। আর খাবার আলুর মধ্যে আমরা বিইডিসি আলু 8 যেটা লেভেলা, এটা নিয়ে কাজ করছি। তো অর্থাৎ হলো আমাদের যে টোটাল গত বছরে 1,30,00,000 মেট্রিক টন যে ডাটা রয়েছে আমাদের যে প্রোডাকশন, যার কারণে গত বছর বাজার ব্যবস্থাপনাটা পুরোটাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই কারণে আমরা যদি চাষি ভাইদেরকে অনুরোধ করব যে আমরা যে টোটাল পটেটো সেগমেন্টটা আছে, আমরা যদি 1 কোটি টন ধরি আমাদের প্রোডাকশন, আমরা যদি এটা 60 থেকে 70 লক্ষ মেট্রিক টন খাবার আলুর মধ্যে চলে যাই, এর মধ্যে যদি 10-15 লাখ মেট্রিক টন যদি আমরা দেখা গেল শিল্পে ব্যবহার উপযোগী অংশে চলে যাই এই জাতগুলো নিয়ে, এবং বাকি সেগমেন্ট যে অংশ থাকে সেটা যদি আমরা রপ্তানি উপযোগী জাতগুলো করি, বিশেষ করে উদ্যোক্তা যারা আছেন, কারণ রপ্তানি করতে গেলে যে প্যাকিং হাউস, ওয়্যার হাউস লাগবে, সেটা সাধারণ কৃষকের পক্ষে সম্ভব না। সেটি যদি উদ্যোক্তারা এগিয়ে আসেন, বিইডিসি তাদেরকে মানসম্পন্ন বীজ, বিশেষ করে সানশাইন, তারপরে হলো কুইনানি, এ জাতীয় যেগুলো রপ্তানি উপযোগী জাত, এই যে জাতের বীজগুলো বিইডিসি উদ্যোক্তা বাজারে সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। পাশাপাশি যারা শিল্পে ব্যবহার করবেন বিইডিসি আলু 3, বিইডিসি আলু 14, বিইডিসি আলু 5, এই জাতগুলো নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে বীজ প্রোডাকশন করে রেখেছি। তা আমি আশা করি আমাদের যে আলুর বাজার ব্যবস্থাপনায় যে একটা অস্থিরতা থাকে প্রতি 2-3 বছর পর 1-2 বছর করে এভাবে হয়, যদি আমরা এই টোটাল পটেটো প্রোডাকশনটাকে 3টা সেগমেন্টে ভাগ করতে পারি, যে আমরা খাবার উপযোগী, শিল্পে ব্যবহার উপযোগী এবং রপ্তানি উপযোগী, এই 3টা ভাগে যদি ভাগ করতে পারি, তাহলে আমাদের টোটাল এরিয়া, মানে প্লান্টেশন এরিয়া যেমন কমানোর পাশাপাশি আমরা অন্য ফসলে যেতে পারবো, পাশাপাশি আমাদের যে টোটাল প্রোডাকশন হবে পটেটোর, এই প্রোডাকশনের পুরো অংশটাই আমার কনজামশনে যাবে, রপ্তানিতে যাবে অথবা শিল্পে ব্যবহারের জন্য চলে যাবে। তাহলে আমাদের যে চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে রোদে বৃষ্টিতে যে কষ্ট করে যে ফসলটা ফলায়, এই ফসলের তারা ন্যায্য মূল্য পাবে। ট্রায়ালে আপনারা প্রতি বছরই তো নতুন নতুন জাত আপনারা ট্রায়াল করেন, এবারের ভ্যারাইটি কোনগুলো আপনারা ট্রায়াল দিচ্ছেন যেগুলো ভালো পারফরমেন্স পাচ্ছেন?
ধন্যবাদ আপনাকে। এখানে যে বিএডিসির যে 16টা ভ্যারাইটি যে রিলিজ হয়েছে, 16টা সানশাইনও রয়েছে। হ্যাঁ, সানশাইনও রয়েছে। বিএডিসি 16টা নিবন্ধিত জাতের ট্রায়াল আছে এখানে। এর পাশাপাশি আগামীতে যে আসবে সেই ভ্যারাইটিগুলো আমরা ট্রায়ালে রাখছি, এবং আরও অন্যান্য জায়গা থেকে, সোর্স থেকেও কিছু ট্রায়ালের প্লট আছে এবং জাত আছে, যেটার পারফরমেন্স যদি ভালো হয় সেটাও আমরা মাল্টি লোকেশন। এই মুহূর্তে আপনারা কি ফাইন্ডিংস পাচ্ছেন, কোন জাতি আপনার আগামীতে? এই মুহূর্তে একটা অত্যন্ত সম্ভাবনাময় একটা জাত আছে, সেটা হচ্ছে বিএডিসি আলু 17 নামে হচ্ছে নিবন্ধনের জন্য প্রস্তাবনা আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করা আছে, নিবন্ধন হবে। বিএডিসি আলু 17 এটা হচ্ছে কিশোরগঞ্জ 7 কিশোরগঞ্জ নামে এটা করা হবে, এবং এটা কিন্তু একটা উন্নত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, এটা আর্লি ভ্যারাইটি। এটা বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আর্লি ভ্যারাইটি। এটা 50 থেকে 55 দিনের মধ্যে আলু হারভেস্ট করা যায়, এবং এর বিয়ারিং প্রচুর, গাছটা বেশি বড় হয় না, এবং আর্লির ক্ষেত্রে আপনি 15 থেকে 20 মেট্রিক টন পার হেক্টরে আপনার এটা উৎপাদনের সম্ভাবনা আছে আর্লির ক্ষেত্রে। অন্যান্য জাতের ক্ষেত্রে সাথে তুলনা করলে কি হবে এটার পার্থক্য? আসলে এক একটা জাতের বৈশিষ্ট্য এক এক রকম, এবং গ্রহণযোগ্যতা এক একটার প্রেক্ষিতে এক এক রকম। তো এটা হচ্ছে আর্লির ক্ষেত্রে। সাধারণত আর্লি ভ্যারাইটি কিন্তু ওরকম ডেভেলপ ভ্যারাইটি কম আছে বাংলাদেশে। তো এর পাশাপাশি এই যে কিশোরগঞ্জ 7, এদিকে জার্মপ্লাজম কিশোরগঞ্জ থেকে নিয়ে আসেন আপনি এরকম? হ্যাঁ, এটা হচ্ছে এখানকার নীলফামারী যে কিশোরগঞ্জ, এই অঞ্চলে এটা ব্যাপকভাবে চাষাবাদ হয় এবং আগাম হয়। এটার হচ্ছে আগাম হয়, এবং এটার প্রচুর চাহিদা আছে, এবং দেশে যদি এটা আমরা যদি জাত হিসাবে নিবন্ধন করতে পারি এবং কৃষক পর্যায়ে যদি পৌঁছে দিতে পারি, তাহলে কৃষকের যে আগাম উৎপাদনের যে বীজের একটা সংকট, সেটা নিরসন হবে। এবং বিএডিসি আলু 17 বলে আপনারা প্রস্তাব করছেন? জি, বিএডিসি আলু 17 7 কিশোরগঞ্জ, এটা লোকাল নেমের সাথে মিল রেখে আমরা এটা করেছি, এবং এটা নিবন্ধনের জন্য প্রস্তাবিত, এবং আগামীতে আশা করি জাত হিসাবে রিলিজ হবে। তখন কবে নাগাদ এর সরকারিভাবে অনুমোদন? এটা প্রক্রিয়াধীন আছে, সরকারি প্রক্রিয়ার মাধ্যমে যখন হবে সেই হিসাবে মন্ত্রণালয়ের মাধ্যমে, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে চলে আসবে, এবং আশা করি যে আগামী বছর পাওয়া যাবে। এবং মূল যে বিষয়টা, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি, আমরা আমাদের ল্যাবে টিস্যু কালচার করছি, এবং আমাদের প্রাকভিত্তি যে প্লট আছে ব্রিডার সিডের, সেখানে কিন্তু এটার উৎপাদন। তার মানে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিত্তিবীজ তৈরি করছেন আপনারা? হ্যাঁ, ভিত্তিবীজের ইয়েতে আছে, এবার ট্রায়ালে আছে, এবং ভিত্তিবীজ উৎপাদন হবে। যেমনটি বলছিলেন সুব্রত মজুমদার, যে এই অঞ্চলের একটি বিখ্যাত জাত হচ্ছে কিশোরগঞ্জ 7 কিশোরগঞ্জ, এটি আরও উন্নয়ন করে এই বিএডিসি ডুমার খামার নতুন করে বিএডিসি 17 নামে একটি জাত প্রস্তাবনা করছেন। এই জাতটি যদি কৃষক পর্যায়ে সম্প্রসারিত হয়, তাহলে আগাম জাতে যে বিশাল একটা চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য এই জাতটি একটা বিশাল ভূমিকা রাখবে। এই নিয়ে ডুমার খামার এখন কাজ করছে, এবং এর উন্নয়ন নিয়ে আরও ব্যাপক কাজ করবে। আগামী 1-2 বছরের মধ্যে কৃষকরা এর বীজ হাতে পাবেন, তখন তো আপনারা নিজেরাই এই আগাম জাত হিসাবে এই কিশোরগঞ্জ 7 কিংবা বিএডিসি 17 আলু চাষাবাদ করতে পারবেন। বীজ আলু উৎপাদন পদ্ধতি নিয়ে ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।